To improve your English writing skill, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে 0 থেকে অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য আজকের ক্লাসটি আপনাদের জন্য প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসের উপর ডিপেন্ড করবে আসলে আপনি আপনার রাইটিং স্কিল কিভাবে উন্নত করবেন, কিভাবে ইমপ্রুভ করবেন, সেটা ভালো করে শিখবেন কি শিখবেন না নির্ভর করবে আজকের ক্লাসের উপর। মানে আজকের ক্লাস করার মধ্য দিয়ে আপনি আপনার রাইটিং স্কিলকে ইমপ্রুভ করার সমস্ত পদ্ধতি, সকল পদ্ধতি, উপায় জেনে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে জেনে নেই, যার কারণে আমরা আজকের ক্লাসটির নাম দিয়েছি জিরো লেভেল লেকচার 1। জিরো লেভেল লেকচার 1। সো আজ আমরা কি জানবো? আমরা প্রথমেই জেনে নেই, ইংরেজিতে কোনো বাক্য লিখতে চাইলে, মানে আমি চাই ইংলিশে কোনো বাক্য লিখতে, চাই না? আপনারা কি চান না? আপনারাও চান। ইংরেজিতে কোনো বাক্য লিখতে চাইলে, কিংবা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে চাইলে, কিংবা লং সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল লাগবে। এটা সত্য। এটা যেমন সত্য, তার চেয়েও বড় সত্য হলো আপনার গ্রামারের কিছু চ্যাপ্টারের উপর আপনার ভালো ধারণা থাকতে হবে। বাট সেগুলো কি? আমি যদি বলি যে আপনার এই টপিকগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, কি কি আছে এখানে? নাম্বার 1, পার্টস অফ আ সেন্টেন্স। পার্টস অফ স্পিচ বলিনি, বলেছি পার্টস অফ আ সেন্টেন্স। একটা বাক্যের বিভিন্ন অংশ, যেমন কাকে আমরা সাবজেক্ট বলি, কাকে আমরা অবজেক্ট বলি, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি, অ্যাডভার্বিয়ালস কারা, কার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, কাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, কাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, কাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। জানতে হবে আমরা কখন প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি, কখন পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, কখন আমরা ইনফিনিটিভ প্রয়োগ করি, আমরা প্রেপোজিশনের ব্যবহারটা কিভাবে করি। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে। পাশাপাশি আপনাকে জানতে হবে ফ্রেজ এবং ক্লোজের ব্যবহার। জি না, কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হয়তো অনেকে চেনেন, আমি সেটার কথা বলিনি। আমি বলেছি আপনি কিভাবে ফ্রেজ ব্যবহার করে লং সেন্টেন্স লিখবেন, আপনি কিভাবে নাউন ফ্রেজ তৈরি করবেন, কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করবেন, কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করবেন, কিভাবে অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করবেন। এই ফ্রেজ এবং ক্লোজের তৈরি করার পদ্ধতি আপনাকে জানতে হবে। পাশাপাশি জানতে হবে ইউজ অফ মডাল ভার্বস। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই মডাল ভার্বগুলোর ব্যবহার না জানলে আপনার সুন্দর বাক্য লেখা কঠিন হয়ে যাবে। আপনি ভার্বের মুড বদলাতে পারবেন না, নিশ্চিত থাকেন। আপনাকে শিখতে হবে ইউজ অফ কানেক্টরস, কানেক্টরসের ব্যবহার, তা না হলে আপনি সেন্টেন্সকে লং করবেন কিভাবে। শিখতে হবে 12টি টেন্সের ব্যবহার। পাশাপাশি জানতে হবে টপিক বেসড ভোকাবুলারি। এই 10টি টপিক যদি, এই 10টি অধ্যায় সম্পর্কে যদি আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকে, তাহলে আপনার জন্য ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আপনি সহজেই সমৃদ্ধ করতে পারবেন এই 10টি অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে। সো এটা মাথায় রেখেই আমরা আমাদের জিরো লেভেল 5টি লেকচারের ব্যবস্থা রেখেছি। অর্থাৎ জিরো লেভেল লেকচার 1, জিরো লেভেল লেকচার 2, জিরো লেভেল লেকচার 3, জিরো লেভেল লেকচার 4 অ্যান্ড জিরো লেভেল লেকচার 5। এই 5টা লেকচারকে আমরা জিরো লেভেল লেকচার বলবো, যা আপনার ফাউন্ডেশনকে মজবুত করবে। এই 5টা ক্লাস কোনোভাবেই মিস করা যাবে না। সেই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসের যাত্রা শুরু হলো। আমরা প্রথমে পার্টস অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো, তারপর প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এগুলো নিয়ে কথা বলবো, তারপর ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। এভাবে আমরা এই 10টি টপিক সম্পর্কে স্বচ্ছ ধারণা নিব। সো আমরা প্রথমেই যাই পার্টস অফ আ সেন্টেন্স। একটা বিষয় খেয়াল করবেন, আমরা যখন কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে যাই, কিংবা যখন আমরা কোনো লং সেন্টেন্স নিয়ে একটু ভাবতে যাই, আমরা কিন্তু অনেকেই বুঝি না, আমরা হতাশ হয়ে যাই। আমরা ধরতে পারি না কোনটা বাক্যের সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, কাকেই বা বলে অ্যাডভার্ব অফ প্লেস, কে বা অ্যাডভার্ব অফ টাইম, আর কার নাম বা অ্যাডভার্ব অফ রিজন। আমরা হয়তো মুখস্থ করলেও ধরতে পারি না। সুতরাং এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আজ। আমরা ছোট্ট একটা চার্ট দেখতে পাচ্ছি, এটার মধ্যেই আপনার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। একটা বাক্যের বিভিন্ন পার্ট যদি আপনি খুঁজে বের করতে চান, পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন অংশ যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে আপনার জন্য একটা সহজ উপায় হলো আপনি সবার আগে বাক্যের ভার্ব বা ক্রিয়া খুঁজে বের করবেন।
যেমন আমি গান গাই, এই বাক্যের ক্রিয়াকে গাই। এই যে গাই, এই ক্রিয়াটাকে আগে ধরে ফেলবেন শক্ত করে। একটা বাক্যের ভার্ব বা ক্রিয়াকে আপনি যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন, কি বলেছি, একটা বাক্যের ভার্ব বা ক্রিয়াকে আমি যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যা পাবো সেটি হলো বাক্যের সাবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো সেটা হবে বাক্যের কি, অবজেক্ট। যেমন আমি বলেছিলাম যে আমি একটি গান গাই, এখানে আমার ভার্ব ছিল গাই। সো আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি গাই, উত্তর হচ্ছে একটি গান। এই কি দিয়ে প্রশ্ন করে যাকে উত্তর পেলাম সে হলো বাক্যের অবজেক্ট। আমি যদি প্রশ্ন করি কে গায়, উত্তর পেলাম আমি, এই আমি হলো সাবজেক্ট। এভাবে একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে নরমালি অবজেক্ট পাওয়া যায়। খেলা এখানেই শেষ না। একটা বাক্যে সাবজেক্ট অবজেক্ট ছাড়াও আরো অনেক অ্যাডভার্বিয়ালস থাকতেই পারে, তাদেরকে আমরা চিনবো কিভাবে? এই তো আপনি লিখতেছেন, লেখার প্রয়োজন নেই, পিডিএফ পেয়ে যাবেন, মনোযোগ দিয়ে কথা শুনেন। এখন যদি আপনি একটা ভার্বকে প্রশ্ন করেন কিভাবে দ্বারা, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবেন তার নাম একটা অ্যাডভার্ব। কিভাবে, কোথায়, কখন, কেন এই সব দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা মেলে সে শুধুই অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্বেরও আবার অনেক নাম আছে। সেই সুনির্দিষ্ট নাম যদি আমরা জানতে চাই তাহলে এভাবে মনে রাখবো, একটা ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাই তার নাম হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় দিয়ে প্রশ্ন করলে যাকে পাই তার নাম হয় অ্যাডভার্ব অফ প্লেস। কখন দিয়ে প্রশ্ন করলে যাকে পাই তার নাম অ্যাডভার্ব অফ টাইম। আর কেন দিয়ে প্রশ্ন করলে যাকে পাই তার নাম অ্যাডভার্ব অফ রিজন। তাহলে আমরা এক নজরে দেখে নেই, একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। এরপর কিভাবে দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব অফ ম্যানার, কোথায় দিয়ে অ্যাডভার্ব অফ প্লেস, কখন দিয়ে অ্যাডভার্ব অফ টাইম, আর কেন দিয়ে, কখন দিয়ে অ্যাডভার্ব অফ টাইম আর কেন দিয়ে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়। এভাবে আপনি একটা বাক্যের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবেন। কমপ্লিমেন্ট কি, তাই তো, এটা আমি বুঝাবো। তো চলুন আমরা যা জানলাম সেটা একটা বাস্তব প্রয়োগ দেখে আসি। আপনারা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছেন। আমি বলে রাখি, এখানে যা কিছু আমি আলোচনা করতেছি কন্টেন্টে, সবগুলো, এই সমস্ত আলোচনা আমি নিয়েছি কোথায় থেকে এটা আপনারা অবশ্যই জানেন। সমস্ত আলোচনা আমি নিয়েছি আমার এই যে জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি থেকে। যাদের কাছে, যাদের সংগ্রহে এই বইটি আছে তাদের জন্য এগুলো খাতায় না লিখলেও চলবে, তাদের পিডিএফ শিট প্রিন্ট করারও প্রয়োজন নেই। যাদের সংগ্রহে বইটি নেই তাদেরকে আমরা পিডিএফ শিট দিয়ে দিব, তারা পিডিএফ প্রিন্ট করে নিয়ে নেবেন। তবে সিদ্ধান্ত আপনার, প্রতিদিন পিডিএফ প্রিন্ট করবেন নাকি একটা বই সংগ্রহে রাখবেন, আপনার যেটা সুবিধা হয় আমরা তাতেই একমত পোষণ করব। আপনার সুবিধাই আমাদের সুবিধা। যেটা বলছিলাম, এই সেন্টেন্সটিতে আমরা কি দেখতে পাচ্ছি, জনাব রাকিব হাসান সোনাপুর গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে 2019 সালের জুন মাসে কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে সোনাপুর বাজারে একটি নৈশ বিদ্যালয় চালু করেন। লং সেন্টেন্স। আমাদের কাজ কি এখন? আমাদের এখন কাজ হলো এই বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়ালস খুঁজে বের করা। ট্রান্সলেট কাজ এখন না, ট্রান্সলেশন পরে করব। তাহলে ভাইয়া আমার ভার্বটা কি, বিশাল বড় বাক্যের ভার্ব কি? আপনার সাদা মনে যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলবেন শিক্ষিত করাটাও তো ভার্ব। হ্যাঁ, কথা সত্য। অংশগ্রহণটাও তো ভার্ব, কথা সত্য। চালু করাও তো ভার্ব, কথা সত্য। কিন্তু আপনাকে সমাপিকা ক্রিয়া খুঁজতে হবে, মানে ফাইনাইট ভার্ব খুঁজতে হবে। প্রশ্ন হলো সেটা আবার কি? শোনেন, ধরেন আমি 3টা শব্দ বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। একটা বললাম জানতে, আরেকটা বললাম জেনে, আরেকটা বললাম জানিয়া, আর বললাম জানি। জানতে, জেনে, জানিয়া আর জানি। আমি জানতে,
আমি জেনে, আমি জানিয়া, আমি জানি। 4 নাম্বার যে বাক্যটা বললাম, এই বাক্যটা আপনার কাছে কি মনে হচ্ছে? একটা কমপ্লিট সেন্টেন্স। এবং যে ক্রিয়াটা বলেছিলাম জানি, সেটাও কিন্তু কমপ্লিট অর্থের দিক থেকে। সো অর্থের দিক থেকে পরিপূর্ণতা পাওয়া যায় এমন ক্রিয়াগুলোকেই নর্মালি বাংলায় আমরা বলি সমাপিকা ক্রিয়া, ইংলিশে বলি ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব। সো আপনার সেন্টেন্সে অনেক ভার্ব থাকতে পারে, আপনাকে খুঁজতে হবে একটা কমপ্লিট ভার্ব বা একটা ফাইনাইট ভার্ব বা একটা সমাপিকা ক্রিয়া খুঁজতে হবে। সো এই বাক্যে আমরা 3টা ক্রিয়া দেখতেছি, শিক্ষিত করতে, অংশগ্রহণের, আর একটা হলো চালু করেন। বুঝতেই পারছেন এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে চালু করেন। সো আপনি সবার আগে এই ভার্বটাকে খুঁজে বের করবেন। এখন এই ভার্বকে আপনি প্রশ্ন করবেন আর উত্তর বের হয়ে যাবে। পুরো বাক্যটাকে আপনি ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করতে পারবেন। আমি ভার্বকে প্রশ্ন করলাম, কে চালু করেন? কে চালু করেন? উত্তর কি আসলো বলেন? জনাব রাকিব হাসান। এই যে কে দিয়ে প্রশ্ন করে যে আমি পেলাম জনাব রাকিব হাসান, তার মানে এখানে জনাব রাকিব হাসান হচ্ছে বাক্যের কি বলেন? সাবজেক্ট। এখন আমি ভার্বকে প্রশ্ন করলাম, কি চালু করেন? উত্তর কি? একটি নৈশ বিদ্যালয়ে। এই যে কি দিয়ে প্রশ্ন করে যা পেলাম তার নাম হচ্ছে কি বলেন? অবজেক্ট। এবার প্রশ্ন করলাম, কিভাবে চালু করেন? উত্তর হলো কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে। এই যে কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে, এই অংশটার নাম হয়ে গেল কি? অ্যাডভার্ব অফ ম্যানার। কি হয়ে গেল বলেন? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। এবার যদি প্রশ্ন করি যে কোথায় চালু করেন, উত্তর হলো সোনাপুর বাজারে। সোনাপুর বাজারে। এই যে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পেলাম, এটার নাম হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ কি? প্লেস। এখন যদি প্রশ্ন করি যে কখন চালু করেন, উত্তর 2019 সালের জুন মাসে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। এবার যদি প্রশ্ন করি কেন চালু করেন, উত্তর হলো সোনাপুর গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে। এটা হলো অ্যাডভার্ব অফ কি? রিজন। তাহলে আমাদের কাজ হলো সবার আগে বাক্যের ভার্ব খুঁজে বের করা। অবশ্যই সেই ভার্বটা আমরা খুঁজবো যেটা আমাদের সমাপিকা ক্রিয়ার কাজ করে। কিসের কাজ করে? সমাপিকা ক্রিয়ার কাজ করে এমন একটা ভার্ব আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই ক্রিয়াটাকে আমরা প্রশ্ন করব কে বা কারা দ্বারা। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো সেটা হবে বাক্যের কি? সাবজেক্ট। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো সেটা হবে বাক্যের কি? অবজেক্ট। এরপর আমি যদি কিভাবে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যা পাবো সেটার নাম হবে অ্যাডভার্ব অফ ম্যানার। আর যদি আমরা প্রশ্ন করি কোথায় দ্বারা, উত্তর হিসেবে যা পাবো তার নাম হবে কি? অ্যাডভার্ব অফ প্লেস। আর যদি আমরা প্রশ্ন করি যে কখন, তাহলে উত্তর হিসেবে পাবো অ্যাডভার্ব অফ কি? টাইম। অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। আর কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো তার নাম হবে অ্যাডভার্ব অফ রিজন। বইটা অ্যাডভার্ব অফ রিজন। এভাবে আপনি একটা বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন এগুলো আগে খুঁজে বের করবেন। এরপরে আপনাদের কাজ হলো সেটাকে ট্রান্সলেট করা। তাহলে আমরা এখানে বাক্যের সব কিছু খুঁজে পেলাম, এখন আমরা এটাকে অনুবাদ করতে যাব। পেয়ে গেছি। কি কি পেয়ে গেছি? জনাব রাকিব হাসান সাবজেক্ট। অবজেক্ট কি? একটি নৈশ বিদ্যালয়। অ্যাডভার্ব অফ ম্যানার কি? কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে। প্লেস কি? সোনাপুর বাজারে। টাইম কি? 2019 সালের জুন মাসে। আর রিজন কি? সোনাপুর গ্রামে নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে। এখন আপনার কাজ হলো একটা একটা করে অনুবাদ করা। তাহলে এখানে আমার সাবজেক্ট কে? জনাব রাকিব হাসান। তাহলে তার ইংলিশটা আমরা বের করব। লিখে ফেললাম মিস্টার রাকিব হাসান। এবার আমার ভার্ব কি? তাই তো, ভার্ব পরে নিচ্ছি আমরা। ভার্ব তো হলো চালু করেন। চালু করার ইংলিশ কি সেটা আমরা পরে নিচ্ছি। অবজেক্টটা কি? একটা নৈশ বিদ্যালয়। তাহলে আমি কি লিখবো? আ নাইট স্কুল। তাই তো, আপনি কি লিখতে যাচ্ছেন? ইভিনিং স্কুল। হ্যাঁ, ইন্ডেক্স ইভিনিং স্কুল। ইভিনিং স্কুল আপনার
লেখার কিছু নেই। নরমালি নৈশ বিদ্যালয়কে আমরা কি বলে থাকি? নাইট স্কুলই বলে থাকি। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, অবজেক্ট পাইলাম। ভার্ব কোনটা ছিল? ভার্ব হলো চালু করেন বা প্রতিষ্ঠা করেন। এবার আসি, আমার সাবজেক্ট হলো, অবজেক্ট হলো, এবার আমার অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারটা কি? কয়েকজন শিক্ষা অনুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে, এটাকে আমি অনুবাদ করব কিভাবে? পেছন দিক থেকে অনুবাদ করবেন। অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, যা কিছু আছে এগুলোকে অনুবাদ করবেন পেছন দিক থেকে। যে কোনো অ্যাডভার্বিয়ালস বা যে কোনো ফ্রেজকে আপনার অনুবাদ করতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। অর্থাৎ যখনই কয়েকটা শব্দ একত্রিত হয়ে বাক্যের একটা ফ্রেজের কাজ করবে, কি বলছি? কয়েকটি শব্দ একত্রিত হয়ে যখন বাক্যের একটা ফ্রেজের কাজ করবে, তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আমার এখানে পেছনের শব্দটা কি? মধ্য দিয়ে। তাহলে মধ্য দিয়ে ইংলিশ আমি কি লিখবো? থ্রু। ওকে, এবার আসি কিসের মধ্য দিয়ে? উত্তর হলো অংশগ্রহণ। অংশগ্রহণের জন্য আমি লিখলাম দা পার্টিসিপেশন। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে অংশগ্রহণের ইংলিশ তো পার্টিসিপেশন মানলাম, দাটা কেন দিলেন? তাই তো, দা বুঝাবো। এবার আসেন, কার অংশগ্রহণ? অংশগ্রহণের আগের শব্দটা কি? কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি। তাহলে কয়েকজনের জন্য আমি কি লিখলাম? সেভারেল। শিক্ষা অনুরাগী ব্যক্তি। শিক্ষার ইংলিশ কি বলেন? এডুকেশন। অনুরাগী বলতে কি বোঝায়? যার শিক্ষার প্রতি অনুরাগ আছে, আগ্রহ আছে, যাকে আমরা বলতে পারি এনথুসিয়াস্ট। তাহলে আমার অ্যাডভার্ব অফ ম্যানার কিন্তু হয়ে গেল। এবার আমার লাগবে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় চালু করেন? সোনাপুর বাজারে। তাহলে আমি লিখলাম অ্যাট সোনাপুর বাজার। ওকে, অ্যাট সোনাপুর বাজার। এবার আসি 2019 সালের জুন মাসে, এটা হলো টাইম। তাহলে পেছন থেকে লিখতে হবে মাসে। তাহলে ইন জুন অফ 2019। এবার আসি রিজন। কেন? সোনাপুর গ্রামে নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে। কোন দিক থেকে লিখবো? পেছন দিক থেকে। পেছনের পার্টটা কি আছে? শিক্ষিত করতে। এরকম যদি ক্রিয়ার সাথে তে থাকে, এই তের ইংলিশ হচ্ছে টু। তাহলে আমি লিখলাম টু। শিক্ষিত করার ইংলিশ কি হবে? লিটারেট বা এডুকেট। লিখলাম শিক্ষিত করতে। এবার কাকে শিক্ষিত করবে? নিরক্ষর মানুষদেরকে। তাহলে নিরক্ষরের মানুষের জন্য কি লিখবো? দা ইলিটারেট পিপল। দা ইলিটারেট পিপল। এবার আসি কোথাকার? সোনাপুর গ্রামের। তাহলে আমি লিখবো অফ সোনাপুর। গ্রামের জন্য আর ভিলেজ না লিখলেও চলে। খেয়াল করছেন? আমার কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব বোঝানো হয়ে গেছে। এখন শুধু ভার্ব লাগবে। ভার্বটা কি ছিল যেন? চালু করেন। স্টার্টেড বা ইন্ট্রোডিউসড অথবা এস্টাবলিশড, এরকম একটা কিছু লিখে দিলাম। তাহলে আমার পুরো বাক্যটা কি হলো? পুরো বাক্যটা হলো মিস্টার রাকিব হাসান introduced a night school through the participation of several education enthusiasts at Sonapur Bazar in June of 2019 to educate the illiterate people of Sonapur village. অনেকেরই বুঝতে কষ্ট হয়েছে আমি জানি। চলেন, একবার তো বুঝাইলাম, এবার আমি আরেকবার বুঝাই। মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? আমরা কি শিখতেছিলাম? প্রথম থেকে আমি আরেকবার বুঝাবো, ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে শুনবেন। সমস্যা হলো আমরা যখন কোনো লং সেন্টেন্স লিখতে যাই, বিশেষ করে যখন বিশাল বড় বা দীর্ঘ বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করতে যাই, হয়তো আমরা শব্দের অর্থ জানি, ভোকাবুলারি জানি, সমস্যা হলো বিশাল বড় বাক্যের কোনটা আগে নিব কোনটা পরে নিব এটা বুঝতে আমাদের অসুবিধা হয়। এই তো সমস্যা, কিন্তু এটাই তো। এটার জন্য আমি কি বলেছি, একটা বাংলা বাক্যকে আপনি যখন অনুবাদ করবেন তার আগে আপনাকে জানতে হবে একটা বাক্যের বিভিন্ন অংশ যে থাকে সেগুলোর নাম কি কি। যেমন বাক্যের বিভিন্ন অংশ বলতে কেউ হয় সাবজেক্ট, কারো নাম বলা হয় অবজেক্ট, কাউকে বলা হয় কমপ্লিমেন্ট, কারো নাম হলো অ্যাডভার্ব অফ ম্যানার,
কাউকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, কাউকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, কাউকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। সে এটা আমি চিনি না। এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় হলো আপনি যে বাক্যটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বাক্যের আগে ভার্ব বা ক্রিয়া খুঁজে বের করবেন। সেই ভার্বটাকে আপনি যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে তো একটা উত্তর পাবেন, আপনি নিজেই প্রশ্ন করবেন, নিজেই উত্তর খুঁজবেন। কে কারা দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পাবেন ওইটাই বাক্যের সাবজেক্ট। নর্মালি এমনটাই হয়, এটা সংবিধানের নিয়ম নয়, তবে এমনটাই হয়। এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যা পাবো তাকে আমরা বলি অবজেক্ট। কিভাবে দিয়ে প্রশ্ন করলে যদি আপনি উত্তর পান, উত্তর নাও পেতে পারেন, যদি পান তার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, আর না পেলে তো নাই। যদি কোথায় দিয়ে প্রশ্ন করি উত্তর হিসেবে পাই অ্যাডভার্ব অফ প্লেস, কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম, আর কেন দিয়ে প্রশ্ন করলে পাই অ্যাডভার্ব অফ কি রিজন। এই সূত্রটাকে আমরা একটা বাস্তব প্রয়োগে নিয়ে যাব। এর জন্য আমি কি করলাম, একটা সেন্টেন্স নিলাম। কি আছে সেন্টেন্সটা, এবার কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। জনাব রাকিব হাসান সোনাপুর গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে 2019 সালের জুন মাসে কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে সোনাপুর বাজারে একটি নৈশ বিদ্যালয় চালু করেন। বিশাল বড় বাক্য, মাথা ঘুরে পড়ে যাওয়া যাবে না, শক্ত হয়ে দাঁড়াতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভার্ব? অনেক ভার্ব পাবেন, কিন্তু আপনাকে খুঁজতে হবে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। সেটা আবার কি বলেছি তো, যে ভার্বটা অর্থের দিক থেকে পরিপূর্ণ, আপনি এমন একটা ভার্ব খুঁজবেন। ধরেন আমি বললাম যে শিখতে, শিখিয়া, আর বললাম শিখি। এই যে শিখি এটা হলো পরিপূর্ণ ভার্ব, কিন্তু শিখতে বা শিখিয়া যদি বলি, বলার পর কিন্তু আমি আটকে যাই, শিখিয়া কি, শিখতে কি। তো আপনাকে অর্থের দিক থেকে পরিপূর্ণ একটা ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া খুঁজতে হবে, এবং এমন ক্রিয়াটা হলো চালু করেন। এটা হলো আমার ভার্ব। এখন আপনি ভাই ঠান্ডা মাথায় জাস্ট এই ধৈর্য নিয়ে এই ভার্বটাকে প্রশ্ন করেন। তাহলে আমি প্রশ্ন করলাম কে চালু করেন, উত্তর কি আসবে দেখেন, জনাব রাকিব হাসান, উত্তর কিন্তু আসবে। তার মানে এইটার নাম হয়ে গেল আমার বাক্যের কি সাবজেক্ট। এখন যদি বলি কি চালু করেন, উত্তর এই বাক্য থেকে আসবে। কি চালু করেন খুঁজেন, দেখবেন উত্তর আসবে একটি নৈশ বিদ্যালয় চালু করেন। এই কি দিয়ে প্রশ্ন করে যা পেলাম এর নাম হলো বাক্যের অবজেক্ট। এখন যদি প্রশ্ন করি কিভাবে চালু করেন, উত্তর কি আসবে, যে কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে এই জিনিসটা চালু করেন। তাহলে এই যে কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পেলেন, এই পুরো অংশটা হলো একটা অ্যাডভার্ব, এবং এটার নাম হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ কি ম্যানার। এবার যদি প্রশ্ন করি যে কোথায় চালু করেন, সোনাপুর বাজারে, এই যে কোথায় দিয়ে প্রশ্ন করে যা পেলাম এটার নাম হলো অ্যাডভার্ব অফ প্লেস। এখন যদি বলি কখন চালু করেন, 2019 সালের জুন মাসে, এই কখন দিয়ে প্রশ্ন করে যা পেলাম বোঝাই যাচ্ছে যেহেতু কখন এটা সময়, তার মানে এর নাম অ্যাডভার্ব অফ টাইম। কেন চালু করেন, সোনাপুর গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে, এটার নাম হলো অ্যাডভার্ব অফ কি রিজন। এইভাবে আপনি প্রশ্ন করে করে উত্তর হিসেবে ম্যানার, প্লেস, টাইম, রিজন খুঁজে পাবেন। অনেকেই ভাবতেই পারেন পরীক্ষার হলে কি এত কিছু সময় থাকে। যারা এরকম করে ভাবেন তাদেরকে আমি একটু পণ্ডিত বলি বা স্কলার বলি, তারা উচ্চ মাত্রার পণ্ডিত। কেন বলি, তোমাকে পরীক্ষার হলে গিয়ে কেন এগুলো খুঁজতে হবে? তুমি তো পরীক্ষার হলে যাওয়ার আগেই এগুলো শিখে যাবা। এগুলো এমন ভাবে শিখে যাবা যেন তোমাকে এরকম করে বাচ্চাদের মতো খুঁজতে না হয়। চিল্লায় বলেন ঠিক কি না? কিছু পণ্ডিত থাকে এরকম, যখন এরকম বেসিক শেখাই প্রশ্ন করে, এভাবে ভাবলে পরীক্ষার হলে তো সময় চলে যাবে, টের পাবো না। এই তুমি কি আজকেই পরীক্ষা দিবা? তুমি কি প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিবা? ওর কাছে কোনো উত্তর নেই। এরকম পণ্ডিত যারা, এরা আলটিমেটলি লাইফে খুব একটা ভালো কিছু করে না। এবং আমার খুব ভালো লাগে মনে করতে, অনুভব করতে, যে আমার যেসব স্টুডেন্ট আছে যারা আমার কোর্সে যুক্ত হয়, মাশাআল্লাহ তারা সবাই আমাকে বোঝে, ফিল করে, তারা জানে যে আসলে ধৈর্য নিয়ে শিখতে হবে।
যখন আপনি বিগিনার তখন তো আপনি শিশুর মতো করেই শিখতে হবে। আপনি শিশু বয়সে যদি পাকা হয়ে যান তাহলে তো আপনি পেকে যাবেন। জানেন তো অল্প বয়সে পাকলে কি হয়, বললাম না। তাহলে এভাবে আপনার প্রাথমিকভাবে যখন আপনি শুরু করবেন, আপনাকে এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে সাবজেক্ট, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন খুঁজতে হবে। খুঁজে পেলাম। এবার চলেন আমরা এই বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করি। এবার অন্তত খুব মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাকে। তাহলে আমার সাবজেক্ট কে ছিল? জনাব রাকিব হাসান। সো আমি সাবজেক্ট লিখলাম মিস্টার রাকিব হাসান। ওকে, সাবজেক্টের পরে কি হয় যেন? ভার্ব হয়, তাই না? ওকে, এখানে ভার্বটা যেন আমাদের কি ছিল ভাই? চালু করেন। চালু করার ইংলিশ কি হতে পারে? আপনি মনে মনে যা ভাবতেছেন সবই হতে পারে। স্টার্ট থেকে স্টার্টেড লিখতে পারেন, স্টাবলিশ থেকে স্টাবলিশড লিখতে পারেন, ইন্ট্রোডিউস থেকে ইন্ট্রোডিউসড লিখতে পারেন, আপনার ইচ্ছা। এমন কিছু লিখেন যেন বন্ধ না হয়, প্রতিষ্ঠান যেন চালু হয়। হ্যাঁ, ওপেনও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি লিখলাম স্টাবলিশড, অথবা আপনাদের যা যা ভাল লাগে, ইন্ট্রোডিউসড, ওপেনড, স্টার্টেড, কিছু একটা লিখেন। তাহলে আমার সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে। এখন কি লাগবে ভাই? অবজেক্ট লাগবে। অবজেক্ট যেন কি? একটু আগেই তো আমরা অবজেক্টকে চিনলাম। অবজেক্ট যেন কি? একটি নৈশ বিদ্যালয়। তাহলে আমি এর ইংলিশ কি লিখলাম? আ নাইট স্কুল বা ইভিনিং স্কুল, যা লিখেন। শোনেন, নাইট মানে রাত না, শুধু দা নাইট বললে পুরো রাতকে বোঝায়। শুধু নাইট হচ্ছে রাতের প্রথম ভাগ, মিড নাইট হলো রাতের মাঝ ভাগ, লেট নাইট মানে শেষ রাত। ঠিকই লিখছি, ভুল লিখি নেই। আচ্ছা, তাহলে আর নাইট স্কুল, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি। এখন আমরা কি নিব? অ্যাডভার্ব অফ ম্যানার। মানে আপনি এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারেন চাইলে, আগে ম্যানার, পরে প্লেস, তারপর টাইম, তারপর রিজন। এটা এরকম সিকোয়েন্স মেনটেন করা একদম বাধ্যতামূলক কাজ না, তবে আপনি বিগিনার হলে এভাবে শুরু করতে পারেন, আপনার জন্য ভালো হবে। তাহলে এখন আমরা অ্যাডভার্ব অফ ম্যানার নিব। অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা তা তো আমরা একটু আগে চিনলাম। কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পেলাম, অর্থাৎ কিভাবে চালু করেন? উত্তর হলো কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে। সুতরাং এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। একটা কথা মনে রাখবেন, এই সব শব্দ মিলে কিন্তু একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্বিয়াল বা একটা অ্যাডভার্ব অফ ম্যানার। এরকম যখন দেখবেন কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের একটা পার্ট হয়, তার নাম ম্যানার, ফ্যানার, যাই হোক না কেন, সাবজেক্ট, অবজেক্ট যেই হোক না কেন, কয়েকটা শব্দ একত্রিত হয়ে বাক্যের একটা পার্ট হওয়া মানে সে একটা ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের পার্টটা কি? মধ্য দিয়ে। মধ্য দিয়ে ইংলিশ কি? থ্রু। সো আমি লিখলাম থ্রু, মধ্য দিয়ে। এবার আসেন, মধ্য দিয়ে আগের শব্দটা কি? অংশগ্রহণ। সো অংশগ্রহণের ইংলিশ কি বলেন? পার্টিসিপেশন। তো আমি লিখলাম পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, কিন্তু এখানে এটা নাউন, তাই আমাকে লিখতে হবে পার্টিসিপেশন। ওকে, এবার আসি, অংশগ্রহণের আগের শব্দটা কি? এই যে র, আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে। দেখেন, মধ্য দিয়ে জন্য থ্রু লিখলাম, অংশগ্রহণের জন্য পার্টিসিপেশন, আর এই র এর জন্য হচ্ছে অব। অব। এবার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি, কয়েকজনের জন্য সেভারাল। শিক্ষানুরাগী মানে যে শিক্ষাকে ভালোবাসে। আপনি চাইলে এডুকেশন লাভিং পিপলও লিখতে পারেন। আবার ধরেন আমি লিখলাম এডুকেশন এনথুসিয়াস্টস বা এডুকেশন লাভিং পিপল। এই জায়গাটা ফাঁকা রাখলাম কেন? শোনেন, পার্টিসিপেশন একটা নাউন, এই নাউনটা কিন্তু এখন নির্দিষ্ট হয়েছে, কারণ এটা কার অংশগ্রহণ সেটা সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে কয়েকজন শিক্ষা অনুরাগী ব্যক্তির অংশগ্রহণ। তো আমরা এই পার্টিসিপেশন নাউনটা এই শিক্ষা অনুরাগী ব্যক্তির কারণে নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য এটার সামনে একটা আর্টিকেল দা বসবে। আরেকটা কথা মনে রাখতে পারেন, নর্মালি যখন দেখবেন এরকম একটা নাউন থাকবে, নাউনের পরে একটা প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পরে একটা নাউন থাকে, তাহলে নাউন, প্রেপোজিশন, নাউন, এরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম নাউনটা নির্দিষ্ট হয় এবং তার পূর্বে দা বসে। এটাকে সংবিধানের নিয়ম ভাবার দরকার নেই, বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়। একটা নাউন আছে, তারপর প্রেপোজিশন আছে, এরপরে আরেকটা নাউন আছে, সেই ক্ষেত্রে এই দ্বিতীয় নাউনটার কারণে প্রথম নাউনটা নির্দিষ্ট হয়, তার পূর্বে আর্টিকেল দা বসে। যাই হোক, থ্রু দ্য পার্টিসিপেশন অফ সেভারাল এডুকেশন এনথুসিয়াস্টস
এটা হলো কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে। অ্যাডভার্ব অফ ম্যানার হলো। এবার আসি প্লেস। কোথায় চালু করেন? সোনাপুর বাজারে। একটা কথা মনে রাখবেন, যতবার আপনি ইংলিশ সেন্টেন্সে প্লেস এবং টাইমের ব্যবহার করবেন ততবারই তাদের পূর্বে কোনো না কোনো প্রেপোজিশন বসাতেই হবে। কি বলেছি? যতবার আপনি অ্যাডভার্ব অফ প্লেস কিংবা অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করবেন ততবারই এদের পূর্বে কোনো না কোনো একটা প্রেপোজিশন ব্যবহার আপনাকে করতেই হবে। যদি তাই হয় তাহলে এবার সোনাপুর বাজার একটা স্থান, তো এর সামনে তো প্রেপোজিশন লাগবেই। তাহলে আমি লিখলাম অ্যাট সোনাপুর বাজার। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে আপনি ইন কেন দিলেন না, তাই তো? শোনেন ভাই, যে কোনো একটা এরিয়ার ভেতরে যখন একটা বাজারের নাম আপনি বলবেন, সেই বাজারটা আয়তনে ছোট হবে এবং নির্দিষ্ট হবে, এটাই স্বাভাবিক। আপনার এলাকায় নিশ্চয় একটা বাজার আছে। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন, আপনাদের কাছে একটা মজার প্রশ্ন, আপনারা গ্রামে বাজার করেন যেখান থেকে, সেই বাজারের নাম কি? কমেন্ট বক্সে লিখে যান। প্রত্যেকের বাজারের নাম জানতে চাই। আপনারা যেখানে বাজার করেন সেই বাজারের নাম কি? সবাই লিখে যান। অনেক মজার মজার নাম আছে কিন্তু। তাহলে বাজারটা একটা সুনির্দিষ্ট স্থান, তার পূর্বে অ্যাট বসে, অ্যাট সোনাপুর বাজার। হ্যাঁ, আপনি চাইলে মার্কেটও লিখতে পারেন, আমি বাজার লিখছি, কোনো সমস্যা নেই। ওই গ্রামের নামই সোনাপুর বাজার, সমস্যা কি? এবার আসি, তাহলে বাজার লিখতে আপত্তি হলে আপনি মার্কেট লিখতে পারেন। এবার আসেন অ্যাডভার্ব অফ টাইম। কখন? 2019 সালের জুন মাসে। বলেছিলাম কি যে প্লেস এবং টাইমের পূর্বে প্রেপোজিশন লাগবেই। তাহলে জুন তো একটা মাস, মাসের পূর্বে ইন বসে, ইন জুন। এবার 2019 পূর্বেও ইন বসে, তবে বারবার ইন না দিয়ে একটু ভিন্নতা আনতে পারেন। আপনি এখানে ইন না দিয়ে অফ বলতে পারেন, অফ 2019। তাহলে কি বোঝাবে? 2019 এর জুনে। নিয়ম অনুযায়ী জুনের সামনেও ইন বসবে, 19-এর সামনেও ইন বসবে, কারণ মাস ও বছরের পূর্বে ইন বসে। কিন্তু আমি একটু ভিন্নতা আনার জন্য প্রথমটার সামনে ইন দিলেও পরেরটার সামনে অফ দিয়েছি। স্যার দেয়া যাবে, যাবে বলেই তো দিলাম। আচ্ছা, ইন জুন অফ 2019। এবার আসি রিজন কি? সোনাপুর গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে। এই যে রিজন বলেন, ম্যানার বলেন, প্লেস বলেন, টাইম বলেন, সাবজেক্ট বলেন, অবজেক্ট বলেন, যখনই কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ হবে তাকে অনুবাদ করতে হবে কোন দিক থেকে বলেন? পেছন দিক থেকে। তাহলে আমার এখানে পেছনের পার্টটা কি? শিক্ষিত করতে। তে, তের ইংলিশ হলো টু। যখন একটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে অথবা এরকম বাংলা ক্রিয়ার সাথে তে বিভক্তি থাকে, খাইতে, জানতে, শিখতে, উড়তে, তে মানে টু। তাহলে আমি তের জন্য টু লিখলাম, টু। এবার শিক্ষিত করার ইংলিশ কি বলেন? এডুকেট। তো আমি লিখলাম এডুকেট, শিক্ষিত করতে। এবার কাকে শিক্ষিত করতে? নিরক্ষর মানুষ। তাহলে আমি লিখলাম ইলিটারেট পিপল, নিরক্ষর মানুষ। স্যার আনএডুকেটেড পিপল লেখা যাবে না? লিখতে পারেন, আপাতত লিখেন। এবার আসি সোনাপুর গ্রামের। তাহলে আমি লিখলাম অফ সোনাপুর। এখানে আর ভিলেজ লেখা জরুরি না, সোনাপুর তো একটা গ্রামের নামটা আগেই বলছি। মূল বিষয় হলো এখন কিন্তু আমি ইলিটারেট পিপলের সামনে দা দিব। কেন মনে আছে? একটু আগে বলছিলাম এরকম একটা নাউন, নাউনের পর প্রেপোজিশন, তারপর আবার নাউন থাকলে সেই দ্বিতীয় নাউনের কারণে প্রথম নাউন নির্দিষ্ট হয়ে যায়, তার পূর্বে দা বসে। তো ভাইয়েরা, বোনেরা, পুরো সেন্টেন্সটা আমার কি হলো? মিস্টার রাকিব হাসান established a night school through the participation of several education enthusiasts at Sonapur Market in June of 2019 to educate the illiterate people of Sonapur. তাহলে একটা বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর অবজেক্ট, তারপর অ্যাডভার্ব অফ ম্যানার, এরপর অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। এটা একটা সাধারণ নিয়ম, কোনো সংবিধানের সাংবিধানিক নিয়ম না। মানে আমি কি বোঝাতে চাই? এই তো আমি বোঝাতে চাই আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লেখার পর আপনাকে যে অ্যাডভার্ব অফ ম্যানার লিখতেই হবে, ব্যাপারটা মোটেও এমন না। আপনার যদি মনে হয় যে অবজেক্টের পরে ম্যানার এর পরিবর্তে প্লেস দিলে ভালো শোনায়, তারপর টাইম দিলে ভালো শোনায়, তারপর রিজন দিলে, ম্যানার দিলে ভালো হয়, আপনি তাই করতে পারেন। অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল গুলোকে আপনি আপনার সুবিধাজনক স্থানে ব্যবহার করতে পারবেন।
অনেকেই বলবেন ভাই বুঝলাম না, যেহেতু বোঝেননি মনোযোগ দিয়ে আরো বোঝেন। আমি বলতে চেয়েছি এই যে আমি অত্যন্ত ভদ্রতার সাথে নম্রতার সাথে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়েছি, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকু আপনার ঠিক থাকবে। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অংশটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লোজ। আপনি চাইলে এমনও করতে পারেন, নর্মালি তো প্রিন্সিপাল ক্লোজটা লেখার পর আমরা ম্যানার প্লেস টাইম রিজন লিখি, তাই না? রাইট। আপনি চাইলে এমনও করতে পারেন, মাঝখানে রাখবেন প্রিন্সিপাল ক্লোজকে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে রাখবেন মাঝে, আর এর সামনে পিছনে আপনি অ্যাডভার্বিয়াল গুলোকে ভাগ করে দিতে পারেন। এখানে মোট অ্যাডভার্বিয়াল কয়টা আছে? 4টা না? একটা ম্যানার, একটা প্লেস, একটা টাইম, একটা রিজন। আপনি সাইডটাকে ভাগ করে দিতে পারেন। আপনার যদি মন চায় আপনি এই দুইটাকে নিয়ে আসলেন সামনে, ম্যানার আর প্লেস সামনে, আর টাইম আর রিজন দিলেন প্রিন্সিপাল ক্লোজের পরে। এভাবেও লেখা যাবে? হ্যাঁ যাবে তো। আর কিভাবে লেখা যাবে? আপনি যা চান তাই লেখা যাবে। পাগলামি করতে চান সেটাও সম্ভব। বুঝেন নাই? মানে আপনি যদি মনে করেন যে আমি সিকোয়েন্স মেনটেন করব না, আমি প্রথমে ম্যানার নিব না, আমার ইচ্ছা হইছে আমি প্রথমে ম্যানার নিব, নিলাম। আপনার যদি মন চায় ম্যানারের পরে আমি প্লেস নেওয়ার কথা, তাই তো? আমি প্লেস নিব না, ম্যানারের পরে আমি রিজন নিব, নেন। তারপরে আমি প্রিন্সিপাল ক্লোজ বসাবো, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসান। তারপরে আমি বাদ বাকিগুলো বসাবো। কি বসাবেন? এরপরে আমি প্লেস বসাবো, এরপরে আমি টাইম বসাবো। বসাতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি তাই লিখতে পারেন। এখন যদি বলেন যে আপনি দুইটা অ্যাডভার্বিয়াল সামনে দিচ্ছেন, দুইটা পরে দিচ্ছেন, জোড়ায় জোড়ায় মিলাইছেন, আমি জোড়া মিলাবো না, আমি বেজোর করব। মানে কি? মানে আপনি 3টা অ্যাডভার্বিয়াল সামনে নেবেন, একটা নেবেন পরে, সেটাও সম্ভব। ভাই আপনার যা মন চায় আপনি তাই করেন, শুধু বাক্যের অর্থের ব্যালেন্স ঠিক থাকলে হলো। এবার এরকম একটা উদাহরণ দিয়ে দেখাইতে হবে, এই তো দেখাবো। তাহলে আমি যদি চাই আমি আগে ম্যানার নিব, তাহলে এখানে ম্যানার কোনটা? এই যে এটা। তাহলে আমি আগে কি করব? অ্যাডভার্ব অফ ম্যানারকে নিব, মানে এই অংশটা আসবে আমার 1 নম্বরে। তারপর আমি রিজনকে নিব, এটা আসলো 2 নম্বরে। এরপরে আমি প্রিন্সিপাল ক্লোজ নিব, মানে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে ঢুকাই দেবো, এটা আসলো 3 নম্বরে। এরপরে আমি প্লেস আর টাইম নিব, তাহলে প্লেসটা আসলো আমার 4 নম্বরে, আর টাইমটা আসলো আমার 5 নম্বরে। এইভাবে যদি আমি সেন্টেন্সটাকে এবার রিঅ্যারেঞ্জ করি তাহলে কেমন শোনায়? সবাই মনোযোগ দিয়ে একটু শুনি ধীরে ধীরে। through the participation of several education enthusiasts, ওইটা আমি আগে লিখব। তাহলে আমি লিখবো এভাবে যে থ্রু থেকে শুরু করে enthusiast পর্যন্ত সবই লিখলাম। এরপরে 2 নম্বরে কি লিখবো? এটা টু এডুকেট, তো লিখে দিলাম টু এডুকেট দ্য ইলিটারেট পিপল অফ সোনাপুর। আমার 2টা অ্যাডভার্বিয়াল নেওয়া হয়েছে। এখন আমি প্রিন্সিপাল ক্লোজ নিব, তবে সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল গুলো যদি আপনি আগেই লিখেন তাহলে একটা কমা চিহ্ন দিয়ে প্রিন্সিপাল ক্লোজ শুরু করতে হবে। এখন আমি প্রিন্সিপাল ক্লোজ মানে যেইটুকু লিখবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অর্থটা কি আসলো? যে কয়েকজন শিক্ষা অনুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে সোনাপুর গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করার উদ্দেশ্যে জনাব রাকিব হাসান একটি নৈশ বিদ্যালয় চালু করেন। কি সুন্দর একটা অর্থ না? এখন আমি দিব প্লেস আর টাইম, এট সোনাপুর মার্কেট ইন জুন অফ 2019। হয় কি না? আমি জানি আপনি এবার কি ভাবতেছেন, বলবো? আপনি এবার ভাবতেছেন তাহলে যদি আমি টাইমটা দিয়ে শুরু করি। আপনারা কে না করছে? আপনি শুরু করেন। আপনি শুরুতেই লিখবেন যে ইন জুন অফ 2019, তারপরে আপনি কমা চিহ্ন দিয়ে লিখতে পারেন। অথবা যদি মনে করেন যে না আমি টাইমের সাথে আরেকটা জিনিস ঢুকাবো, কি ঢুকাবেন? আপনার যা ইচ্ছা, রিজন ঢুকাবেন, ঢুকাই দেন। টু এডুকেট
দ্য ইলিটারেট পিপল। এবার আপনি কমা চিহ্ন দিয়ে লিখলেন রাকিব হাসান এস্টাবলিশ আ নাইট স্কুল। এরপরে আপনি বাকিগুলো বসায় দিলেন। কনফিউজড হওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। আজকের ক্লাস অনুবাদের ক্লাস না, আজকের ক্লাস হলো বেসিক্স অফ রাইটিং। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলো চেনানোর ক্লাস। শুধু সাদা মনে বলেন, আপনি এতক্ষণ আলোচনা শোনার পর কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ম্যানার, কোনটা প্লেস, কোনটা টাইম, কোনটা রিজন এতটুকু চিনতে পারছেন কিনা? পারলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না পারলে নো লিখুন। কুইক 5 সেকেন্ডস এর মধ্যে করবেন। পারলে ইয়েস, না পারলে নো। ইয়েস অর নো? ইয়েস। আমার উদ্দেশ্য ছিল এতটুকুই। অনুবাদের ক্লাস তো আছে, সেখানে আমরা শিখবো যে কখন ম্যানার, প্লেস আগে নিব না পরে নিব, তার জন্য ক্লাস আছে। তাহলে আজকে বুঝাচ্ছি কেন? এই তো আসলো যেহেতু একটা এক্সাম্পল, এটা বুঝবো না? বুঝবোই তো, কিন্তু এটা তো শেষ ক্লাস না, এটা শুরু মাত্র। সুতরাং হতাশ হওয়া যাবে না, প্লিজ হতাশ হওয়া যাবে না। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, সবকিছুই আমরা বুঝলাম। এখন আমাদের কাজ হলো কমপ্লিমেন্টটা বুঝা। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্টটা আপনাদেরকে বুঝাবো। আমি এখানে একটা বিষয় ছিল সেটা বুঝাইনি এখনো, সেটা হলো আমরা সব শিখে গেলাম কিন্তু কমপ্লিমেন্ট কি শিখিনি এখনো, রাইট? সহজ করে বুঝেন। আমি লিখলাম রাকিব হাসান ইজ মাই ব্রাদার। রাকিব হাসান আমার ভাই। এ বাক্যের ভার্ব কে? ইজ। নরমালি আমরা ছোটবেলা থেকে ভাবি ভার্বের আগেরটার নাম সাবজেক্ট, ভার্বের পরেরটার নাম কি? অবজেক্ট। এই তো, এই ভাবনা থেকে একটু বের হতে হবে। যেমন এইখানে ভার্বের পরে যে আছে এটা কিন্তু অবজেক্টও না, এটা একটা কমপ্লিমেন্ট। এটার নাম বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। প্রশ্ন হলো কেন? তার আগে আমরা একটা সূত্র শিখে নেই। আপনি যখন দেখবেন কোন ভার্বের পূর্বের অংশ আর পরের অংশ এই দুটোই একজনকেই নির্দেশ করে। কি বলেছি? কোন ভার্বের পূর্বের অংশ আর পরের অংশ যদি দুটোই একজনকেই নির্দেশ করে, সেক্ষেত্রে ওই ভার্বের এই পরের অংশটাকে অবজেক্ট বলা যাবে না, অ্যাডভার্বিয়ালও বলা যাবে না, বলতে হবে কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে হবে। নিয়ম পেয়ে গেছেন? কোন ভার্বের পূর্বের অংশ আর পরের অংশ যদি ভিন্ন কেউ না হয়ে একই ব্যক্তি, একই বস্তু হয়, তাহলে ওই ভার্বের পরের অংশটার নাম হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আসি এটার নাম কেন এমন হলো সেটা বুঝাই। যদি আমি এইখানে মাই ব্রাদারকে মুছে দেই, শুধু বললাম রাকিব হাসান ইজ ড্যাশ, আপনাদের কাছে কিন্তু এখন রাকিব হাসানের পরিচয়টা কমপ্লিট না, ইনকমপ্লিট। সো রাকিব হাসান বাক্যের কে? ও হলো সাবজেক্ট, তার মানে সাবজেক্টটা এখন ইনকমপ্লিট, ঠিক কি না? ইনকমপ্লিট। এখন যদি আমি বলি রাকিব হাসান হলো আমার ভাই, মাই ব্রাদার, এখন কিন্তু কমপ্লিট হলো। কে কমপ্লিট হলো ভাই? কথা বলেন, কে কমপ্লিট হলো? সাবজেক্টটা কমপ্লিট হয়েছে, ঠিক কি না? কে কমপ্লিট হয়েছে? সাবজেক্ট কমপ্লিট হয়েছে। কার কারণে কমপ্লিট হয়েছে? মাই ব্রাদারের কারণে কমপ্লিট হয়েছে। তাহলে যে অংশটা সাবজেক্টকে কমপ্লিট করলো তার নাম তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, এটাই স্বাভাবিক। এই জন্যই এর নাম বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এটা বিস্তারিত না জেনে আমরা প্রথম দিকে ঠাড়া পড়া মুখস্থ করছিলাম যে ভার্বের পূর্বের অংশ আর পরের অংশ একজনকেই যদি নির্দেশ করে তাহলে তার নাম হয় কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি যতটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক তেমন ভাবে বা তার চেয়েও সুন্দর করে আমি আমার এই ভালোবাসার বইটিতে প্রতিটা ব্যাখ্যা রেখেছি। এতক্ষণ ধরে আমি যা বুঝাইলাম প্রত্যেকটা পয়েন্ট আমার এই 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ে আছে। একটা নমুনা আপনাদের বলি, নমুনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য
যারা আমার পেইড বেসেন তাদেরকে বলি যে আমি ক্লাসে যা পড়াই এগুলো না লিখলেও চলবে, পিডিএফ না নিলেও চলবে, যদি আপনার কাছে বইটা থাকে সংগ্রহে। খেয়াল করেন, একদম বইয়ের শুরুতে গেলেই আপনারা হয়তো দেখবেন আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। আবার পরের পেজে যান, সেখানে আমি বুঝাইছি কোনটার নাম কমপ্লিমেন্ট, কোনটার নাম অ্যাডভার্বিয়ালস, কোনটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন। মানে বইটার নাম যে আমি লিখেছি জিরো টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামার, এই নামকে সার্থক করার জন্য যা যা করণীয় এই বইয়ের 600 পেজে তা সবই করা হয়েছে। বললাম না ভালোবাসার বই, এই ভালোবাসার বইয়ে মানুষ ভালোবাসায় কোনো কার্পণ্য করে না। বইটা ভালোবাসার জন্যই এই বইয়ের প্রতিটা পেজ আমি পার্টেক্স প্রিমিয়াম পেপার দিয়ে কিন্তু ছাপাইছি। শুধু তাই না, 65 GSM কাগজ ইউজ করছি যেন আপনি বইটা পড়তে পারেন, আপনার ছেলে মেয়েরাও পড়তে পারে, নষ্ট হবে না তো। খুব শখ থেকে কাভারটা এত সুন্দর করে করছি যেন এটা 10 বছর 20 বছরে কিছুই না হয়, ফালাই দিল। বাইন্ডিং নিয়ে কোনো কথাই হবে না, বই ফেলে দিলেও বাইন্ডিং নষ্ট হবে না। আমি জানি এই বই কেউ পেলে ফেলে দিবে না, বরং বুকে রাখবে যদি সে বইটা এক নজর দেখে। যাই হোক, কথা তা না, মূল কথা ছিল যারা ক্লাস চলাকালে লেখার জন্য খুব ব্যস্ত তাদেরকে বলবো আমরা পিডিএফ দিয়ে দিব, আপনি পিডিএফ প্রিন্ট করে পড়তে পারবেন, সব থাকবে। পিডিএফ প্রতিদিন প্রিন্ট করা যদি আপনার জন্য ব্যয়বহুল হয়, ঝামেলা হয়, অবশ্যই ঝামেলার, ব্যয়বহুল বটেই, তাহলে আপনার জন্য আমরা এই বইটা রেখেছি, আপনি বই সংগ্রহ করতে পারবেন। উপায় যেভাবে ভর্তি হয়েছেন সেভাবেই নক করলে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট পেয়ে গেলেন, তাই তো? যখন কোনো ভার্বের পূর্বের অংশ পরের অংশ একজনকে নির্দেশ করে তার নাম হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমি যদি বলি ইট ইজ নাইস, এটা সুন্দর, ভাই ইট বলতে আমি যারে বলছি না সেই নাইস, দুইটাই কিন্তু একই জিনিস। সুতরাং এই নাইসটাও একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, অ্যাডজেক্টিভ তো বটে ভাই, আমি তো অ্যাডজেক্টিভের কথা বলি নাই, আমি তো বলি নাই কোন পার্টস অফ স্পিচ, আমি বলছি সেন্টেন্সের কোন পার্ট। সেন্টেন্সের পার্ট যদি বলতে চান অ্যাডজেক্টিভ কেমনে বলবেন? আপনাকে বলতে হবে হয় সেটা অবজেক্ট, না হলে অ্যাডভার্বিয়াল, না হলে কমপ্লিমেন্ট। সো এটার নাম হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, বিকজ এটা সাবজেক্ট সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া দেয়। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি বুঝলাম? আজকের ক্লাসে আমরা বুঝলাম পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন অংশ। এর পরের ক্লাসে আমরা কি বুঝবো? এর পরের ক্লাসে আমরা বুঝবো কি বুঝবো, দেখে নিয়ে আগে আমাদের জিরো লেভেল লেকচার 2 তে আমরা কি বুঝবো? আমরা এখানে বুঝবো কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের প্রয়োগ করতে হয়, কিভাবে ইনফিনিটিভের প্রয়োগ করতে হয়, কিভাবে পজিটিভ ভার্বসের প্রয়োগ করতে হয়, কিভাবে জেরান্ড বাক্যে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হয়। এরপরে আমরা জিরো লেভেল লেকচার 1 আর 2 এর পরে জিরো লেভেল লেকচার 3 তে যাব। যেহেতু লেকচারগুলো জিরো লেভেলের, সুতরাং আমি অনেক কিছু পড়াবো না, এটাই স্বাভাবিক, অল্প অল্প করে আপনাদেরকে রেডি করব। কারণ আমি জানি যে ফুটন্ত গরম পানিতে হঠাৎ করে কাউকে ফেলে দিলে নিঃসন্দেহে সে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু যদি আমরা একটা পানি ভর্তি পাত্রে কোনো একটা প্রাণীকে বা কাউকে রেখে অল্প অল্প করে তাপ দেই, ধীরে ধীরে কিন্তু সেই গরম তার সহ্য হয়ে যাবে। আমরা সেই সূত্রটা অবলম্বন করার চেষ্টা করতেছি। তো আজ আমাদের জিরো লেভেল লেকচার 1 এ আমরা শিখলাম পার্টস অফ সেন্টেন্সেস, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ক্লাসটা হয়তো এখনই শেষ করে দিব, কিন্তু আপনাদের কাজ শেষ হবে না। আজ আপনাদেরকে একটা ভোকাবুলারির অংশ হিসেবে আমরা একটা শীট দিব, সেখানে আপনারা পরিবেশ সম্পর্কে অনেক কিছু লিখতে চাবেন। পরিবেশ সম্পর্কে লিখতে গেলে যেসব ওয়ার্ড ফ্রেজের প্রয়োজন হয়, যেমন দূষণের ইংলিশ কি, বৈচিত্র্যের ইংলিশ কি, জীববৈচিত্র্যের ইংলিশ কি,
এরকম পরিবেশ সম্পর্কে লিখতে গিয়ে যেসব কমন ওয়ার্ড ফ্রেজ লাগে তার একটা ভোক্যাব শিট আমরা গ্রুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। সেটা আপনারা খুব ভালো করে পড়ে আগামী ক্লাসে জয়েন করবেন। সেখানে কতটা ওয়ার্ড থাকবে? 150টা ওয়ার্ড থাকবে। প্রতি ক্লাসেই বিভিন্ন টপিকের উপর ওয়ার্ড পাবেন, সেগুলো ভালো করে শিখে পরের ক্লাসে চলে আসবেন। তবে হ্যাঁ, যাদের কাছে আমার বইটা আছে তাদেরকে এই ভোক্যাবের শিটটা আর কষ্ট করে প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। এই দেখেন, এরকম করে ভোক্যাবের আলোচনা কিন্তু বইয়ের ভেতরেই দেওয়া আছে। বইয়ের আলোচনাটাই আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি। যাদের কাছে বই নেই তারা পিডিএফ প্রিন্ট করে নেবে। সো আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং নতুন ব্যাচের আজকের এই প্রথম ক্লাসটি কেমন লাগলো? যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমাদের ক্লাসগুলো মূলত 2 ঘন্টাই হবে, বাট জিরো লেভেল লেকচারগুলো আমি অল্প অল্প ডিউরেশনে নিব, আপনাদেরকে একটু রেডি করব। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।